আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার প্রিয় হোমিওপ্যাথিক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বেলেডোনা নিয়ে। হোমিওপ্যাথিক মেডিসিন, মেটেরিয়া, মেডিকার সবচেয়ে কমন একটা মেডিসিন বেলেডোনা। তো বেলেডোনার উৎসটা হলো উদ্ভিজ্জ ভেষজ। আর বেলেডোনা আমরা মায়াজম যেগুলো আর কি, যে মায়াজমের উপরে কাজ করে বা ক্রিয়া করে, সেটা হলো অ্যান্টিসুরিক, অ্যান্টি টিউবারকুলার এবং অ্যান্টি সিফিলিটিক। মায়াজম সম্পর্কে আমাদের আসলে আর একটু ডিটেলস জানা দরকার। তো সামনের হয়তো কোনো একটা এপিসোডে আমি ইনশাল্লাহ মায়াজম নিয়ে ডিটেলস আলোচনা করার ট্রাই করব। আর বেলেডোনাটা আমরা ব্যবহারের ধাপটা, আমরা তরুণ রোগের ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করে থাকি। তো আমরা যদি অ্যাকুইট যে কোনো ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে প্রাথমিক তরুণ রোগ নিয়ে, তো ওই ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করতে পারবো আর কি। তো সাইডটা ডান পাশে, উপরের বাম পাশে, নিচের ডান পাশে, ডান পাশ হইতে বাম পাশ, অর্থাৎ ডান পাশে এই মেডিসিনটা ক্রিয়া করে, আর উপরে বাম পাশ হতে নিচের ডান পাশে, অর্থাৎ মানে আড়াআড়ি আর কি, উপরে বাম পাশ থেকে ডান পাশে অথবা সরল রেখা বরাবর ডান পাশ থেকে বাম পাশে মেডিসিনটা কাজ করে। তো তার পরবর্তীটা হলো মানে বেলেডোনা কোন লিঙ্গের ক্ষেত্রে কাজ করে, পুরুষ, মহিলা, শিশু, এই তিনটা ক্ষেত্রেই আমরা বেলেডোনা ব্যবহার করতে পারি। যদি তরুণ বা একুইড রোগ থাকে, ওই ক্ষেত্রে একুইড ডিজিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর কাতরতা, পেশেন্ট শীত কাতর থাকবে। আর এখন আমরা দেখব যে ক্রিয়াস্থলটা কোথায়। মস্তিষ্কে, স্নায়ুকেন্দ্র, রক্তবাহী নালিকা, কৈশিক নালী, শৈশিক ঝিল্লি, মিউকাস মেমব্রেন যেটা বলি, চক্ষু, মুখ গহ্বর, গলদেশ, গাত্রচর্ম। তো গলদেশের যেইটা সবচেয়ে বেশি কমন পাওয়া যায় সেটা হলো আমাদের টনসিলাইটিস। যদি টনসিলাইটিসটা লাল হয়, লাল বর্ণের, লাল আকৃতির হয়, তো এই ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করতে পারি একুইড পর্যায়ে। গাত্রচর্ম, শরীরের মধ্যে যদি কোনো ধরনের চর্মজাতীয় রোগ হয়, ওই ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করতে পারি। তো কোন কোন রোগের ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করব? অ্যাপেন্ডিসাইটিস, ফোড়া। তো ফোড়াটা যদি ব্যথাটা মানে ফোড়া যদি এটা ফুলে যায় এবং সেই তার চারপাশ সম্পূর্ণটা যদি লাল থাকে, লাল বর্ণের মতো, ওই ক্ষেত্রে আমরা ফোড়াতে আমরা বেলেডোনা ব্যবহার করব। এবং ফোড়াটা খুবই স্পর্শকাতর, যে কেউ হাত দিলে মানে খুবই স্পর্শকাতর আর কি, যে তার খুব পেইন হয়, ওই ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করব। অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে যেমন মনে হয় যে ব্যথা আসতেছে যাইতেছে এরকম, মানে ক্ষণে আসে ক্ষণে যায়, ওই ক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিসাইট এর ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করতে পারি। আক্ষেপ, জ্বরযুক্ত আক্ষেপ, ইনফ্লুয়েঞ্জা, স্তন প্রদাহের ক্ষেত্রে যদি ওই একই লক্ষণ যদি ফুলে থাকে এবং লাল বর্ণের হয়ে যায়, মাইগ্রেন, শুক্রাশয় প্রদাহ, ওভারিয়ান সিস্ট বা প্রদাহ, নিউমোনিয়া, টনসিলাইটিসের প্রদাহ, টনসিলাইটিস ওই যে লাল হয়ে গেলে। আর এটা কিন্তু ডান পাশে ক্রিয়া করে, যদি ডান পাশে টনসিল থাকে এবং সেটাতে লাল ফুলে যায় এরকম। আবার যদি আমরা ঢুক গুললে যদি ব্যথা লাগে, গলায় কাটা লাগার মতো, এই ক্ষেত্রে আমরা হিপারসাল ব্যবহার করতে পারি। এই ছোটো ছোটো নোটসগুলো আপনারা নোট করে রাখবেন। ওকে, তো নির্দেশক লক্ষণটা আমরা দেখি যে বেলেডোনার নির্দেশক লক্ষণটা হলো উত্তাপ, আরক্তিমত্তা, জ্বালা, ফুলা, স্পর্শকাতর। ওই যে ফুলা জায়গা লাল থাকবে, হাত দিলে স্পর্শকাতর, খুব পেইন করবে। আকস্মিকতা, মানে এটা হঠাৎ আসে এরকম, মানে হঠাৎ চলে আসছে, জ্বরটা হঠাৎ চলে আসছে। তারপর ক্ষণে আসে ক্ষণে যায়, ওই যে জ্বর আসে যায় এরকম। আর যদি এক নাগাতারই জ্বর থাকে, তো ওই ক্ষেত্রে আমরা ব্রাইনিয়া ব্যবহার করতে পারি। যাই হোক, ওইদিকে না যাই। শরীরের উপরের অংশ গরম এবং নিচে ঠান্ডা। বেলেডোনার সবচেয়ে কমন একটা সিমটম যেটা, যে মাথা গরম থাকবে যদি পেশেন্ট জ্বর বা ফিভার নিয়ে আসে আমাদের ক্ষেত্রে, তার হাতটা ঠান্ডা থাকবে এবং তার পাটা ঠান্ডা থাকবে। ঠিক আছে, এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। তো নির্দেশক লক্ষণ আরও আছে, আমরা দেখি। ঘুমের মধ্যে চমকে উঠে, হঠাৎ করে ঘুমের মধ্যে চমকে উঠবে। সুস্থ সময় প্রফুল্ল এবং রোগের ক্ষেত্রে কুপন স্বভাব। কুপন বলতে খুব ক্রুদ্ধ, হ্যাঁ, রাগী, ক্রুদ থাকে আর কি এরকম। যখন সে সুস্থ থাকে খুব প্রফুল্ল, মজা করে, সবার সাথে হাসি মুখে কথা বলে। তো যখন সে রোগে আক্রান্ত হয় তখন সে খুব রাগী হয়ে যায় আর কি। ভয়ানক উত্তেজনা, অন্ধকারে থাকতে চায়, মানে একা একা থাকতে চায় আর কি। তো মানসিক লক্ষণটা আমরা একটু দেখি। বন্যা ভাবাপন্ন প্রলাপ বকা, ভয়পূর্ণ মূর্তিসমূহ, মানে যখন সে ভয় পায় মনে হয় যে তার পাশে মানে বড় ধরনের একটা বিকৃত মূর্তি দেখে সে ভয় পাইতেছে। তারপরে রোগী রাগে সে খুব চিৎকার করে এবং সে বাইট মানে কামড়াতে যায় এবং আঘাত করে। অনেক ছোট বাচ্চা আছে যারা কান্না করে, যখন তার রাগ উঠে সে কান্না করে, তারপর রাগে কাউকে থুতু দিতে যায়,
কামড়াতে যায়, আঘাত করে বা কোনো একটা কিছু ভেঙে ফেলে বা পলায়ন করে। অনেক ছেলে মেয়ে আছে খুব বাবা মার সাথে রাগারাগি করছে বা কারোর সাথে রাগারাগি করে গর্তে বের হয়ে গেছে, পলায় অন্য কোথাও চলে গেছে। এরকম ক্ষেত্রে ওই রকম মানসিক লক্ষণ যদি থাকে আমরা বেলোডোনা ব্যবহার করতে পারি। খাবার এবং ঘুমের পরে প্রলাপ বকা, দ্রুত সঞ্চালন। প্রলাপ বকার সাথে নীল কৃষ্ণবর্ণ চোখ বাহিরের দিকে বেরিয়ে আসে। যখন সে প্রলাপ বকে তখন তার চোখটা বাহিরের দিকে বের হয়ে আসে, এরকম তার মুখটা নীল হয়ে যায়। তারপরে তার যে ক্যারোটিড দ্রুত ধপধপানিপূর্ণ, শক্ত ঘন 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 পালস। যখন সে কোনো কেউ যে পেশেন্ট আছে তার পালস যদি আপনি দেখেন যে খুব ঘন ঘন পালপিটেশন হচ্ছে। উত্তেজনার সময় হিংস্র এবং কোলাহলপূর্ণ এরকম থাকে। তারপর তার মনে করেন যে কোনো একটা জিনিস সে ছিঁড়ে ফেলতে চায়, মনে করেন যে রাগ উঠতেছে, সব কিছু ছিঁড়ে ফেলতে চায় এরকম। তারপর সে আলো কিন্তু খুব ভয় পায়, কুকুরের ভয় পায়। আচ্ছা যাই হোক, আমরা দেখি স্লাইডটা। টুকরো টুকরো করে যে কোনো জিনিস ছিঁড়ে ফেলে। তীব্র আলোকে ভয়, কুকুরের ভয়, রুগী বেশ বুদ্ধিমান, রুগী কথা বলা বা বাচালতা, সুস্থ অবস্থায় খুবই ভালো, সদালাপী, আনন্দমুখর এবং হাস্যরসিক এবং কৌতুকপ্রিয়। যখন সে আবার রোগে আক্রান্ত হয় তখন সে খুব রাগী হয়ে যায়, হ্যাঁ, কথা খুব বেশি বলে। তারপরে ভয় নিয়ে জেগে উঠে, মানে হঠাৎ করে মানে ঘুম থেকে উঠে যায়, হ্যাঁ, এবং সারাক্ষণ সে ভীত থাকে। আচ্ছা, আমরা মূল বক্তব্য কয়েকটা লক্ষণ দেখি। হঠাৎ করে রোগের তীব্রভাবে আক্রমণ, মানে রোগটা হঠাৎ করে আসে। ওই যে আমি বললাম আকস্মিক, যেটা আকস্মিক চলে আসে। লাল মুখ সহ ক্যারোটিড ধমনী ধপধপ করে, মানে লাল মুখ, মানে একটা পেশেন্ট মনে করেন যে ছোট বাচ্চা বা যে কেউ আসছে, জ্বর, প্রচণ্ড জ্বর তার শরীরে। অন্য লক্ষণগুলো বললাম যে ফুরার ক্ষেত্রে, টনসিলাইটিসের ক্ষেত্রে তার চেহারা খুব লাল, গলার এই পাশ গরম হয়ে গেছে, লাল, এরকম টনসিলটা খুব লাল হয়ে আছে। ওই ক্ষেত্রে যদি আমরা তার মানে তার দিকে তাকাই তখন আমরা দেখতে পাবো তার চেহারা মুখ লাল হয়ে আছে, হ্যাঁ, এবং তার যে পালসটা সেটা কিন্তু খুব বেশি ধপধপ ধপধপ করতেছে। তো রুগী ভীষণ প্রলাপ বকে, কামড়াতে আসে, থুতু দিতে যায়, মারতে ও জিনিসপত্র ভেঙে ছিঁড়ে ফেলতে চায়। ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুমাতে পারে না। বেদনা হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়। ওই যে বেলেডোনা, যদি কোনো পেশেন্ট আসে এসে বলে যে আমার সিমটমটা এই সময় আসছে, আবার চলে যেতেছে, আসতেছে যাইতেছে, এরকম একটা লক্ষণ যদি হয়, তো এক্ষেত্রে আমরা বেলেডোনার কথা মনে রাখবো। তো বেলেডোনা মূলত দুপুর 3টার পরে তার লক্ষণটা খুব বেশি প্রকাশ পায়, বৃদ্ধি হয় আর কি। আচ্ছা, তো সাধারণত বিকাল 3টার সময় বৃদ্ধি হয়। স্ত্রীলোক ও শিশুলোক যাদের পাতলা চুল, নীল চোখ, গায়ের রং অত্যন্ত সুন্দর, যারা খুবই সুন্দর এবং নীল চোখ থাকে এবং চুলগুলা পাতলা থাকে, স্ত্রীলোক এবং শিশুদের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমরা বেলেডোনা মনে রাখতে পারি, একটা মানসিক লক্ষণ। কোমল চামড়া, অল্পতেই অনুভূতি প্রবণ, স্নায়ুবিক, আক্ষেপ হবার প্রবণতা, টিউবারকুলার ধাতু যুক্ত তাদের ক্ষেত্রে উপযুক্ত। তারপর আমরা কারণ দেখি যে সে কেন মানে বেলেডোনার রোগী হয়ে উঠলো। আর চুল কাটলে, সূর্যের ঠান্ডা কুলা বাতাসে ঠান্ডা মাথায় খোলা রাখলে, মাথা বেজা থাকলে, রোদ লাগলে, মাংসের কাবাব বিশেষ, ঘাম চাপা পড়া, মানে ঘাম যদি চাপা পড়ে তখন তার মানে রোগটা সৃষ্টি হইতে পারে। অথবা সে মাংসের কাবাব বিশেষ যদি কোনো একটা খাবার খায় তখন সে বেলেডোনার রোগী হইতে পারে। মাথা যদি বেজা থাকে তখন তার রোগটা সৃষ্টি হইতে পারে। এইসব কারণে যখন সে রোগে আক্রান্ত হবে তখন আমরা তাকে বেলেডোনা প্রয়োগ করব। আচ্ছা, তো বেলেডোনার রোগীর কখন তার উপশম হয়? যখন সে হেলান দেওয়ার মতো অবস্থায় থাকে, মাথায় চাপ দিলে উপশম, হালকা আচ্ছাদনে, বিছানার বিশ্রামে সোজা হয়ে দাঁড়ালে তার উপশম হয়, গরম ঘরে অন্ধকারে শুয়ে থাকার পরে একপাশে চেপে শুলে, ব্যথাযুক্ত পাশে শুলে, যখন কোনো একটা পাশে মনে করেন যে পেইন হচ্ছে, মানে ডান পাশে পেইন হচ্ছে, ও ডান পাশেই শুয়ে আছে, হ্যাঁ, তখন কিন্তু তার মানে উপশম হয়, মানে চাপ দিলে আর কি, যেটা মানে তার উপশম হয়। ব্যথা শূন্য পাশে শুলে, আবার যে পাশে ব্যথা নাই ওই পাশেও যদি শোয় তাও তার উপশম হয়। চুম্বক শক্তিতে নিচে বসতে গেলে, উনুনের গরমে, মানে উনুন বলতে চুলা, আমরা যে রান্নাঘরে যে উনুন থাকে বা চুলা যেটার মধ্যে রান্না করা হয় ওইটার মধ্যে থাকে, ওইটার গরম যখন লাগে তখন ওই ক্ষেত্রে তার উপশম হয়। মদে আক্রান্ত অঙ্গে হাত রাখলে, তো আক্রান্ত অঙ্গে হাত রাখলে আমরা জানি যে সেটা যদি লাল থাকে এবং ফুলে থাকে তখন হাত দিলে তো সেটা স্পর্শকাতর, তার পেন করবে। ওকে, তারপরে হলো ঋতুস্রাবকালে, এইসব ক্ষেত্রে তার হ্রাস হয় বা উপশম। তার বৃদ্ধিটা আমরা একটু দেখি। অপরাহ্নে, সন্ধ্যাকালে, বায়ু প্রবাহে, ঠান্ডা লাগালে পরে, মাথায় ঠান্ডা লাগলে, ঝাঁকুনি লাগায়, সঞ্চলনে, ঘুমের আগে, ঘুমের শুরুতে, ঘুমের সময়,
সূর্যালোকে থাকার ফলে গ্রীষ্মকালে স্পর্শে হাঁটলে বায়ুতে ঠান্ডা বাতাস, চুল কাটলে আলোয় আলোকোজ্জ্বল ও চকচকে পদার্থের দিকে তাকালে, মস্তিষ্ক বা আমরা মস্তক বলি যেটা মাথা অনাবৃত রাখলে, খোলা রাখলে, ঘামের পর শুয়ে থাকলে উনুনের গরমে কমে। তো এগুলো হলো কমে, আর যখন ঘাম শরীরে আসে তখন তার বৃদ্ধি হয়। এইসব ক্ষেত্রে ঝাঁকুনি লাগলে বৃদ্ধি পায়, সন্ধ্যাকালে বৃদ্ধি পায়, ঠান্ডা লাগলে বৃদ্ধি পায়, সূর্যালোকের কাছে থাকলে বৃদ্ধি পায়, গ্রীষ্মকালে বৃদ্ধি পায়। স্পর্শে মানে যখন তার হাত দেওয়া হয় তার শরীরে, যখন সে আক্রান্ত জায়গায়, তখন তো তার বৃদ্ধি পাবে অবশ্যই, সে তো স্পর্শকাতর। তো বেলাডোনার যে রোগী তার যেসব জিনিস ইচ্ছা করে খাইতে, সেটা হলো লেবুর রস, গরম পানীয়, তারপর দুপ্রাচ্য দ্রব্য, শীতল জলের প্রবল তৃষ্ণা, আলো পেতে, এগুলোর প্রতি তার ইচ্ছা থাকে। অনিচ্ছা থাকে হলে মাংস, খাদ্য, তরল পদার্থ, অম্ল, দুধ, কফি, বিয়ার, এইসব তার অনিচ্ছা। তো মোটামুটি সে ভালো প্রকৃতির একজন মানুষ, সে বিয়ার খায় না, মদ জাতীয় খাবার তার অপছন্দ লাগে। অম্ল বলতে হইলো আমাদের অ্যাসিড আর কি, অ্যাসিড জাতীয় খাবার সে খাইতে পারে না। তো বেলাডোনার পরবর্তী যেসব মেডিসিন আমরা ইউজ করব সেটা হলো অ্যাসিড মিউর, অ্যাকোনাইট, আর্সেনিক, অ্যালবাম, খেমোমিলা, কার্বোবেস, নাক্স ভূমিকা, চায়না, কুনিয়াম মেক, হিপারসাল, হায়োসিয়ামাস, লেকেসিস, মার্কসল, রাস্টক্স, পালসিটিলা, সিপিয়া, সাইলিশিয়া এবং সালফার। এইসব মেডিসিনগুলো ক্রমান্বয়ে আমরা যেই মেডিসিনটা মানে যেই সিমটমে আসে আর কি, সেই সিমটমের পরবর্তী যেই মেডিসিনটা আসে সেটা আমরা ব্যবহার করব বেলাডোনার পরবর্তী মেডিসিন হিসাবে। তো ক্রিয়ানাশক যেসব মেডিসিনগুলো মানে ক্রিয়া নষ্ট করে ফেলে, সেটা হলো বৃহৎ মাত্রার কুফলে, মানে সেই মাত্রাটা যদি অনেক বড়, যেমন আমরা 10 mg দিয়ে দিলাম। তো ভেজিটেবল অ্যাসিড, সবুজ চা যদি খাওয়া হয় তখন তার ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। কফিয়া, হায়োসিয়ামাস, ক্ষুদ্র মাত্রার কুফলে, ক্যাম্ফর, ক্ষুদ্র মাত্রার কুফলে মানে যদি ক্ষুদ্র মাত্রায় আমরা ক্যাম্ফর ব্যবহার করে দিই, তখন কিন্তু নাক্স ভূমিকা যদি আমরা দিয়ে দিই বা ক্যাম্ফর দিয়ে দিই, আমরা তো জানি যখন কোনো অ্যালোপ্যাথিক থেকে বা যে কোনো মেডিসিনে, বেশিরভাগ মেডিসিনের ক্রিয়ানাশক মেডিসিন কিন্তু আমাদের ক্যাম্ফর এবং নাক্স ভূমিকা। তো সেইগুলার ক্রিয়াটা নষ্ট করতে গেলে আমরা জানি নিম্ন শক্তি ব্যবহার করতে হয়। তো উচ্চ শক্তি আমরা দেখলাম ভেজিটেবল অ্যাসিড এবং সবুজ চা, কফিয়া, হায়োসিয়ামাস, এগুলো ব্যবহার করলে তার ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। এবং ক্ষুদ্র মাত্রায় যদি ক্যাম্ফর, কফিয়া, কুপ্রামেট, ফেরামফস, হায়োসিয়ামাস, মার্ক, সল, ওপিয়াম, প্লাম্বামেট, অ্যাকোনাইট, হিপারসাল, ব্রায়ানিয়া, পালসিটিলা, এইসব যদি মানে ক্ষুদ্র মাত্রায় ব্যবহার করা হয়, তখন আমাদের যে বেলাডোনার মেডিসিনের যে ক্রিয়া, সেই ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। পরিপূরক মেডিসিন হিসেবে আমরা বোরাক্স, ক্যালকেরিয়া কার্ব, হিপারসাল, মার্কসল, নেট্টামিউ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো বেলাডোনার শত্রুভাবাপূর্ণ যেই মেডিসিন, যেগুলো ব্যবহার করা যাবে না, যেগুলো ব্যবহার করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তো সেগুলো হলো অ্যাসিটিক ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড, যেটা আর কি অ্যাসিডিক অ্যাসিড, এটা একটু মেবি মিস্টেক হয়ে গেছে টাইপিং। অ্যাসিডিক অ্যাসিড, ভিনেগার, ডালকামারা, এইসবগুলা যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে শরীরে। তো বর্জনীয় যেসব খাদ্য, পেশেন্ট যে বেলাডোনার রোগী, তাকে এইসব খাবার বর্জন করতে হবে, যেমন বিয়ার, মাখন, কফি, ঠান্ডা পানীয়, চর্বি, টক জাতীয় খাদ্য, ভিনেগার, মাংসের কাবাব, নিদ্রাকারক দ্রব্য, মিষ্টি, এইসব খাবার তার বর্জন করতে হবে। এবং তাকে উৎসাহ দিতে হবে যে আপেল হইতে প্রস্তুত যেই পানীয়টা আছে সেটা পান করার জন্য, লেবুর রস, এগুলো পান করার জন্য তাকে উৎসাহ দিতে হবে। আর উন্মাদ রোগে মানে বেলাডোনার একটা কমন একটা সিমটম যেটা, সেটা বলি যে উন্মাদ রোগে মনে করেন উন্মাদ, একজন মানুষ আপনার কাছে আসলো, আর সিমটোমেটিক্যালি অনেক কিছু বললো, তারপরে তার কী কী সমস্যা হচ্ছে হিউম্যান বডিতে। তো ওই ক্ষেত্রে রোগীর আপনি দেখলেন, মানসিক লক্ষণ হিসাবে দেখলেন সে উন্মাদ। তো ওই রোগের ক্ষেত্রে যদি নিম্ন শক্তি প্রয়োগ করা হয়, তো ভুল সংঘটিত হইতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা উচ্চ শক্তি সমূহ উত্তম, ওই ক্ষেত্রে আমরা উচ্চ শক্তি ব্যবহার করলে খুব দ্রুত ফলাফল বা রেজাল্ট আমরা পেতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ। আর একটা কথা বলি, ভিডিওগুলো অনেক লং হয়, আসলে অনেক লেকিংস থাকে, কারণ আসলে 20 মিনিটে একটা মেডিসিন ফুল পড়া যায় না। অনেক কিছু আমি বলে দিয়েছি যে এখানের মধ্যে খুবই ক্ষুদ্রভাবে কিছু কিছু নোটস বলে দিয়েছি, এগুলো আপনারা নোট করে রাখবেন, এতে আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।